আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও এনেছি যে একই পুকুরে কিভাবে মাছ এবং কিভাবে হাঁস চাষ করা যাবে। কোন জাতের হাঁস পালবেন, কতটা পালবেন, কি, কি মাছ চাষ করা যেতে পারে, প্রত্যেকটা জিনিস আজকের এই ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ। তো আমাদের সিজন ২ এর আজকে হলো ভিডিও নম্বর ৬ এবং নতুন সিজনে আপনাদের থেকে চাওয়া ভাই লাইক, কমেন্ট, শেয়ার। আপনারা কে কোথা থেকে দেখতেছেন দয়া করে একটু কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে দেখতেছেন। এবং আপনাদের শেয়ারের ফলে আমি তো আমার তো ইচ্ছা হবেই, পাশাপাশি অনেকে কিন্তু দেখতে পারবে এবং আমাদের দেশের এবং ব্যক্তির উপকার হবে। তো আশা করি আপনারা ক্লাসটা উপভোগ করবেন এবং আমার পাশে থাকবেন। তো চলেন আমরা ক্লাসটা সুন্দর করে শুরু করি। প্রথমে আমি বলি যে সমন্বিত মাছ এবং হাঁস চাষ বলতে আমরা কি বুঝি। একটা পুকুর, ওই পুকুরেই পরিকল্পিতভাবে যদি হাঁস পালন এবং মাছ চাষ করা যায় একই সাথে, তাহলে উক্ত জিনিসটাকে আমরা বলছি হলো সমন্বিত মাছ এবং হাঁস চাষ পদ্ধতি। হাঁস যে বিষটা দিবে এবং হাঁসের যে অতিরিক্ত খাদ্য যেটা পড়ে যাবে, সেখান থেকে মাছ কিন্তু একটা এক্সট্রা একটা খাদ্যের একটা সোর্স পাবে। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে মাছের পিছনে খরচ খুবই কম। হাঁস পালন বা হাঁসের বিষটা এবং হাঁসের যে এক্সট্রা খাবার, সেটা দিয়েই অনেক ক্ষেত্রে দেখবেন যে মাছ চাষ হচ্ছে। তো মাছ তো আপনারা পাবেনই, হাঁসের ডিমও পাবেন। এবং হাঁস যখন ডিম দেওয়া বন্ধ করবে, তখন ওই হাঁসটাকে বিক্রি করে নতুন করে আবার হাঁস কিনে আবার শুরু করতে পারবেন। খুব সুন্দর একটা প্রসেস, কম টাকায় ভালো লাভ করা এখান থেকে সম্ভব। ভালো লাভ করা, যাদের পুকুর আছে এবং এরকম পরিবেশ আছে, তারা চাইলে পরিকল্পিতভাবে খুব অল্প দিয়ে, হয়তো ২০০-৩০০ হাঁস দিয়েও একটা শুরু করতে পারে। যখন দেখবে যে বেনিফিট হচ্ছে, এরপর ক্রমান্বয়ে এটা বাড়ানো যেতে পারে। খুব ভালো একটা প্রসেস, আমি দায়িত্ব নিয়ে বলতেছি যে খুব ভালো একটা প্রসেস। যদি আপনারা পরিকল্পিতভাবে করতে পারেন, ইনশাল্লাহ এখান থেকে লাভবান হবেন। সমন্বিত চাষের প্রধান সুবিধা, প্রথমত জৈব সারের যোগান। হাঁসের যে বিষটা পড়বে পানিতে, সেখান থেকে জৈব সার হিসাবে কাজ করে। প্রাকৃতিক খাদ্য বৃদ্ধি, হাঁসের এই বিষটাটা যখন পানিতে পড়বে, সেটা কিন্তু একটা প্রাকৃতিক খাদ্য তৈরির, যেমন ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন, এগুলা তৈরির জন্য সহযোগিতা করবে। আর এই যে ছোট ছোট উদ্ভিদ বা ছোট ছোট প্রাণীগুলাকে কিন্তু এই মাছ কিন্তু খায়। মাছ খায় এবং এটা মাছের খুব প্রিয় খাবার। ঠিক আছে, প্রিয় খাবার। তো সেক্ষেত্রে হাঁসের এই বিষটার ফলেই ওই জিনিসগুলা ক্রমান্বয়ে বেশি পরিমাণে উৎপাদন হবে এবং আপনাদের কিন্তু মাছ এক্সট্রা সেখান থেকে একটা খাবার পাবে। খাদ্যের অপচয় রোধ, হাঁস যদি কোনো খাবার খেতে খেতে ফেলে দেয়, পড়ে যায়, পানিতে পড়বে এবং সেটা মাছ খাবে। জমি এবং ব্যয়ের সাশ্রয়, একই জমিতে জিনিস হচ্ছে। বহুমুখী উৎপাদন, একই সাথে অনেকগুলো পাচ্ছেন, হাঁস পাচ্ছেন, ডিম পাচ্ছেন, মাছ পাচ্ছেন এবং সেখান থেকে লাভবান হওয়ার কিন্তু একটা ব্যাপক 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 সুযোগ। তাহলে এই গেল আমাদের সমন্বিত যে চাষের যে সুবিধা, মোটা দাগে এই সুবিধাগুলো আমরা সেখান থেকে পাবো। ঠিক আছে, এবং এই সুবিধাগুলো খুবই ইম্পর্টেন্ট। এখন যদি আমরা দেখি পুকুরে হাঁস পালনের অতিরিক্ত কি কি সুবিধা আছে, হাঁস যদি পুকুরে পালেন কি হবে। প্রথমত, রোগ এবং জীবাণুকে নিয়ন্ত্রণ করবে। কিভাবে নিয়ন্ত্রণ করবে? যেমন শামুক, ঝিনুক, এরা কিন্তু বিভিন্ন রোগ হোস্ট হিসাবে কাজ করে, বিভিন্ন জীবাণুর হোস্ট হিসাবে কাজ করে। তো হাঁসের প্রিয় খাবার কি? এই শামুকই খায়। তাহলে শামুক যদি পুকুরের খায়, শামুক যদি শেষ হয়ে যায়, তাহলে দেখবেন অনেক জীবাণু আর সেখানে থাকতে পারতেছে না। তাহলে জীবাণুর সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। আরেকটা জিনিস, হাঁস যখন পানির উপর দিয়ে এরকম করে চলে বেড়াবে, তখন পানির কিন্তু একটা ওলট পালট হয় এবং সেখানে কিন্তু অক্সিজেনের যে পানিতে সরবরাহ, এই সরবরাহটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে। তাহলে এই দুটা ইম্পর্টেন্ট জিনিস হাঁস পালন করলে পুকুরের মাছ পাচ্ছে। প্রথমত রোগ পরজীবী নিয়ন্ত্রণ হচ্ছে এবং ২ নম্বর, পানিতে অক্সিজেনের যে সাপ্লাই, আমাদের আলাদাভাবে মেশিন ব্যবহার বা মাঝে মাঝে জাল টানা বা মাঝে মাঝে দড়ি টানা, এই জিনিসগুলো আমাদের করতে হবে না যদি আমরা হাঁস চাষ করতে পারি। ওকে, তাহলে এগুলা মাছের খুব গুরুত্বপূর্ণ উপকার আর কি।
পুকুরের উৎপাদনশীলতা বৃদ্ধি মানে মাছের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কি করে? ফাইটোপ্লাঙ্কটন মানে ছোট ছোট উদ্ভিদ যেগুলো উৎপন্ন হয়, জুপ্লাঙ্কটন ছোট ছোট প্রাণী যেগুলা মাছ খায়, এবং জলজ যে কীট পতঙ্গ সেগুলোর পরিমাণও বৃদ্ধি পেতে পারে। এবং এগুলা কিন্তু মাছ খাবে, এগুলা কিন্তু মাছ খাবে, এবং মাছ খেয়ে এদের পরিমাণ মাছের যে উৎপাদন, সেই উৎপাদনটা কিন্তু অনেকাংশে বেড়ে যাবে, যেটা আপনারা হয়তো সার দিয়ে বা ফিড দিয়ে মাছের এই জিনিসগুলা তৈরি করেন। আর নর্মালি এগুলা কম দিলেও তখন উৎপাদন হবে, কারণ পুকুরে একটা আপনাদের সোর্স আছে। কিসের সোর্স? হাঁসের বীজটা। ঠিক আছে, হাঁসের একটা বীজটা আছে, সেখান থেকে কিন্তু এই জিনিসগুলো অটোমেটিকলি পুকুরে উৎপাদন হচ্ছে, এবং মাছ কিন্তু সেগুলা খেয়েই বড় হচ্ছে। খুব ভালো একটা সিস্টেম, মানে মাছের যে খাবার খরচ এটা অনেকাংশে কমানো সম্ভব এই পদ্ধতি অনুসরণ করে। হাঁসের ঘর নির্মাণ, খুব বেশি টাকার ঘর নির্মাণ করার দরকার নেই। ঠিক আছে, খুব অট্টালিকা বড় করার দরকার নেই, জাস্ট নর্মালি কাঠ, বাঁশ এগুলা দিয়ে ঘর তৈরি করা যেতে পারে। পাড়েও ঘর তৈরি করা যেতে পারে, অথবা একটু যদি পুকুরের মধ্যে হয় সেটাও সম্ভব, সমস্যা নেই। তবে চেষ্টা করবেন যে হাঁসের বিষ্ঠাটা যেন মাটিতে না পড়ে পানিতে পড়ে, এবং সেখানে যাতে করে অন্তত সর্বনিম্ন হলো 1-2 ফিট সর্বনিম্ন পানি থাকে, যাতে করে এই পানির ভিতর যেন বিষ্ঠাটা পড়তে পারে। আর যদি বেশি পানি হয় তাহলে তো মাশাল্লাহ কোনো কথা নেই। ওকে, অন্তত যাতে করে কিছু পানি থাকে, অন্তত 1-2 ফিট বা 2.5 ফিট এরকম যাতে করে পানি পড়ে, পানি থাকে, ওই বিষ্ঠাটা যাতে করে সেখানে পড়তে পারে। আর নর্মালি যখন বর্ষাকাল তখন তো তুলনামূলকভাবে পানি বেশি হবে, তো মাশাল্লাহ তখন আরো ভালো। তো ঘর আপনারা যে কোনোভাবেই করতে পারেন, বাঁশ টিন যে কোনোভাবেই করতে পারেন, পাড়ের উপরে মানে পর্যাপ্ত যাতে করে গভীরতা থাকে পানি, এবং মেঝে একটু ফাঁকা রাখতে হবে যাতে করে বিষ্ঠাগুলা সরাসরি পানিতে পড়ে। ওকে, সরাসরি যাতে করে পানিতে পড়ে। আর আরেকটা সতর্কতা এখানে, যে অনেক ক্ষেত্রে শিয়াল আসতে পারে, হ্যাঁ, যাতে করে এই শিয়াল আক্রমণ করতে না পারে হাঁসের খামারে, এটা একটু আপনাদের নজর দিতে হবে। হ্যাঁ, যাতে করে বেড়া এমন দুর্বল যাতে না হয় যে শিয়াল ঢুকে গেল, এটা হওয়া যাবে না। যাতে করে একটু শক্তপোক্ত হয় চারদিকে দেওয়াল, যাতে করে ভিতরের যে হাঁস থাকবে তারা যাতে করে একটু নিরাপদ থাকে, এই জিনিসটা আমাদের দিতে হবে। নিরাপত্তা দরকার, নিরাপত্তা দরকার। উপযুক্ত হাঁসের জাত নির্বাচন, মূলত আমাদের টার্গেট করতে হবে যে ভালো যাতে করে ডিম দেয়। তো বাংলাদেশে বিভিন্ন টাইপের হাঁস পাওয়া যায়, তবে আমরা যদি উন্নত মানের হাঁস পালন করি তো সেক্ষেত্রে আমরা ডিমের উৎপাদন বেশি পাবো, এবং ডিমই লাভ। এখান থেকে যেটা আমরা মেন পাবো সেটা ডিম, এই ডিমই কিন্তু লাভ। তো হাঁসের জাতের জন্য যে কাঙ্ক্ষিত গুণাবলী, অধিক ডিম দেয়, হ্যাঁ, স্থানীয় আবহাওয়ার সাথে সহজে মানিয়ে নেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক বেশি, এবং দীর্ঘদিন সময় ধরে ডিম উৎপাদন করবে। দীর্ঘদিন সময়, অনেক হাঁস আছে দেখবেন যে প্রথমের দিকে তুলনামূলক বেশি ডিম দিলেও পরবর্তীতে ডিমের উৎপাদন একবার ব্যাপকভাবে কমে যায়। এই হাঁসের জাত চাষ করা যাবে না। অথবা অনেক হাঁস আছে একদিন দুদিন পর পর অনেক ক্ষেত্রে ডিম পাড়ে, তো এই হাঁসগুলা ভাই পালন করা যাবে না। আমাদের এমন পালন করতে হবে বছরে যাতে করে মেজরিটি সময় তারা ডিম পাড়ে, এবং এই রকম হাঁস চাষ করলে আমরা কিন্তু ভাই লাভবান হব। তো এদের জন্য ভালো হলো যেমন খাকি, কাম্বেল, ইন্ডিয়ান রানার, জিন্ডিং, এগুলা বাংলাদেশে খুব চলে। এবং এই তিনটা হাঁসেরই ফলাফল মোটামুটি কাছাকাছি। যেটা পাবেন যেটা পাবেন সেটা দিয়ে শুরু করেন, কোনো প্রবলেম নাই। এই তিনটা হাঁসি কাছাকাছি লেভেলের ডিম দেয়, এবং এরা বাংলাদেশের আবহাওয়ায় মোটামুটি মানে নিয়ে ফেলছে, এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, অত সহজে আক্রান্ত হয় না। ভ্যাকসিন যদি করা যায় অলোকে, অলোকে। তাহলে এই তিনটার যে কোনো জাত আপনার আশেপাশে আপনি যেটা পাবেন আপনি সেটা দিয়ে শুরু করেন, কোনো সমস্যা হবে না, যে কোনো জাত। এখন যদি আমরা দেখি যে হাঁসের বাচ্চার জন্য ব্রুডিং পালন, বাচ্চাটা বাজার থেকে কিনে আনলেন, আনার পর ব্রুডিং করতে হয়। ব্রুডিং কি? যে তাকে একটা স্পেশাল একটা জায়গার মধ্যে রেখে তাকে একটা নির্দিষ্ট একটা তাপমাত্রা দিতে হয়, যাতে করে ছোট বাচ্চার যেহেতু মানাই, তার শরীরের তাপমাত্রা কিন্তু তুলনামূলকভাবে কম। তো সেখানে আমরা একটু আলোর ব্যবস্থা করে, চিকগার্ড অনেক ব্যবস্থা আছে ব্রুডিং এর, এই ব্যবস্থা করে তাকে আমরা প্রথম ধরেন 2-3 সপ্তাহ বা অনেক ক্ষেত্রে 3 সপ্তাহ 4 সপ্তাহ এই পর্যন্ত আমরা সেখানে লালন পালন করি, এবং এতে করে বাচ্চার যে মৃত্যু হার এটা অনেকাংশেই কমে, এবং বাচ্চার জন্য স্পেশালভাবে নির্দিষ্ট তাপমাত্রা খাবার দেওয়াতে বাচ্চার দ্রুত বৃদ্ধি হয়, দ্রুত বৃদ্ধি হয়। তাহলে আমাদের বাচ্চা আনার পর আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো ব্রুডিং ম্যানেজমেন্ট।
তাকে ব্রুডিং করতে হবে, এবং বাচ্চা যখন পর্যাপ্ত বড় হবে 3 সপ্তাহ বা 4 সপ্তাহ পর, তখন আমরা তাকে সুন্দর করে বাইরে রাখতে পারবো, কোনো প্রবলেম নেই। ওকে, তো প্রথম 3-4 সপ্তাহ বিশেষ নিয়মে এক করতে হয়, তাপমাত্রা বজায় রাখতে হয়, সুষম খাবার দিতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, এবং শুকনো আলো বাতাস যাতে ঢুকতে পারে সেরকম একটা ব্যবস্থা সেখানে থাকতে হবে, যেটাকে আমরা বলছিল ব্রুডিং। চেষ্টা করব কখনো আলোচনা করার, যখন মুরগির ক্লাস নিব তখন চেষ্টা করব যে এই ব্রুডিং জিনিসটা কি, এবং আপনাদেরকে বিস্তারিত হাতে কলমে দেখানোর। আপাতত শুধু মনে রাখেন, মুরগির বাচ্চার যেরকম ব্রুডিং করেন, হাঁসের বাচ্চারও সেরকম ব্রুডিং দরকার। এই ব্রুডিং না করলে বাচ্চার মৃত্যু হার অনেকাংশে বেড়ে যাবে। পুকুরের আমাদের কিছু পদক্ষেপ আছে পুকুর প্রস্তুতিতে, যে পুকুর কিভাবে প্রস্তুত করবেন। ধরেন কারো একটা পুকুরে আপনি লিজে নিছেন, মানে জানেন না ওই পুকুরে আগে কি মাছ ছাড়া ছিল। তো আপনার যে টার্গেট হবে যে আগের যত মাছ আছে সবগুলো মাছকে তুলে ফেলার, স্পেশালি রাক্ষসী টাইপ যে মাছ, যেমন শোল মাছ, বোয়াল মাছ, গজার মাছ, এই মাছগুলাকে পুকুরে রাখলে ক্ষতি, পুকুরের সব পোনাকে খাই ফেলবে। এগুলা তুলে আনতে হবে। যত দেশি টাইপের মাছ আছে, মানে আপনার পুকুরে কথা হলো যা মাছ আছে সবই তুলে ফেলতে হবে। এটা দুইভাবে করা যেতে পারে, যে বারবার জাল টেনে করা যেতে পারে, অথবা পুকুর ছেঁচার পর যে পুরো জিনিসটা করা যেতে পারে। তো পুকুর ছেঁচা এটা একটু কস্টলি অনেক ক্ষেত্রে, নিজের পুকুর না হলে অন্যের পুকুর করাটা খুব টাফ। তবে নিজের পুকুর হলে বছর 3-4 বছর পর সব পানি তুলে ফেলে পুকুরটা সংস্কারও করা যেতে পারে, এটা হতে পারে। তবে অন্যের পুকুরে এরকম করতে দেবে না। তো বারবার জাল টেনেই আপনাদেরকে যে রাক্ষসী টাইপ যে মাছগুলো আছে সে মাছগুলো সেখান থেকে তুলতে হবে, অথবা আরো কিছু জিনিস আছে যেটা আপনারা জানেন। হ্যাঁ, করে মাছগুলাকে কি করতে হবে, যে আগের যত মাছ আছে সবগুলাকে নিধন করতে হবে। করার পর আপনারা নিজের মাছ ছাড়তে হবে। তবে পুকুর থেকে যখন এগুলো নিধন করবেন, তারপর কিন্তু পুকুরের একটু প্রস্তুতি আছে, যেমন ধরেন যদি পাতা পড়ে থাকে নিচে, সেগুলো একটু তোলার ব্যবস্থা করতে হবে। আর যদি খুব বেশি কাদা হয়, খুব বেশি কাদা, তাহলে সেক্ষেত্রে একটু কাদার পরিমাণ তুলনামূলকভাবে কমাতে হবে। এই জিনিসগুলো যদি করা যায় তাহলে পুকুর কিন্তু ভালো হবে এবং মাছ চাষের জন্য উপযুক্ত হবে। পুকুরে যদি খুব বেশি ধরেন যে যেমন শাপলা, পদ্ম, এই টাইপের ফুল যদি পুকুরে ফোটে, তাহলে সেক্ষেত্রে তাদের গোড়া থেকে তুলে আনতে হবে। পুকুরের পাড়ে যদি বড় বড় গাছ থাকে এবং পুকুরে যদি ছায়া তৈরি করে, তো সেক্ষেত্রে এই সকল গাছ কেটে ফেলে দিতে হবে, অথবা ডালপালা কিন্তু ব্যাপকভাবে কাটতে হবে, যাতে পুকুরে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করতে পারে। তো এটা গেল আমাদের পুকুরের প্রস্তুতি। চুন প্রয়োগ, যে পুকুরে কিন্তু চুন প্রয়োগ করতে হবে। চুন খুব কাজের পুকুরের ক্ষেত্রে। হ্যাঁ, চুন, যে শুকনো চুন আছে, যে প্রতি শতকে 1 কেজি চুন দিতে হবে আমাদের। যদি 100 শতকের একটা পুকুর হয়, তাহলে 100 কেজি চুন সব দিকে ছিটাই দিতে হবে। যদি পানি হয় পানির উপরে, আর যদি শুকায় পুকুরটা, তাহলে পুকুরে দিতে হবে। হ্যাঁ, এবং এই চুন দেওয়ার পর তারপর কিন্তু বাকি কাজ। এই চুন দিলে পানির যে পিএইচ সেটা ঠিক থাকে, পানির যে ঘোলাটে ভাব সেটা কেটে যায়, এবং পানিতে যদি ক্ষতিকর পোকামাকড়ও থাকে সেই জিনিসটাও কিন্তু নষ্ট হয়ে একটা স্বাস্থ্যকর একটা পরিবেশ তৈরি হয়। এই জন্য পুকুরের চুন দেওয়াটা খুবই 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 জরুরি। তাহলে প্রতি শতকে 1 কেজি চুন, বেশি দিব না আমরা। কখন দিব আমরা, যে পুকুর যখন আমরা সংস্কার করার পর দিব, পুকুর যখন ঘোলাটে পরিবেশ হবে তখন দিব, পুকুরে যখন পিএইচ এর ইমব্যালেন্স হয়ে গেছে তখন আমরা পিএইচটাকে ঠিক করার জন্য আমরা পুকুরে মূলত এই চুন প্রয়োগ করব, প্রতি শতকে 1 কেজি। হাঁস এবং মাছ ছাড়ার যে সময়সূচি, এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে পুকুর প্রস্তুত করে নিলেন। পুকুর প্রস্তুত কিভাবে, চুন দিয়ে আগাছা পরিষ্কার করে, আশেপাশে গাছপালা থাকলে সেগুলোর ডাল কেটে, হ্যাঁ, তাহলে প্রথমে পুকুর পরিষ্কার সংস্কার করে নিলেন বা পুকুর প্রস্তুত করে নিলেন। এরপর ঠিক কিছুদিন পর হাঁসের বাচ্চা উঠাতে হবে। হাঁসের বাচ্চা উঠাতে হবে, এবং হাঁসের বাচ্চা উঠানোর অন্তত 2 সপ্তাহ পর, 2 সপ্তাহ পর আপনারা মাছ ছাড়ার জন্য প্রস্তুত নিতে পারেন। এরপর সুন্দরভাবে মাছ ছাড়তে হবে উপযুক্ত পরিবেশে। আর এই 2 সপ্তাহের মধ্যে পুকুরের উপর যখন বাচ্চাগুলো থাকবে, তাদের তো একটা বিষ্ঠা হবেই। এই বিষ্ঠাগুলো যখন পানিতে পড়বে, প্রাকৃতিকভাবে সেখানে কিছু খাবার অলরেডি তৈরি হবে। আর প্রথমে যদি খাবার একটু কমও হয়, সেক্ষেত্রে নর্মালি আমরা এক্সট্রা খাবার মাছের জন্য দিব। তাহলে প্রথমে পুকুর প্রস্তুতি, এরপর চুন টুন দিয়ে পুকুর প্রস্তুতি, এরপর আমরা হাঁসের বাচ্চা উঠাবো। হাঁসের বাচ্চা উঠানোর অন্তত 2 সপ্তাহ পর আমরা পুকুরে মাছ ছাড়বো। কতটুকু মাছ ছাড়বো, কি মাছ ছাড়বো, এটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
হাঁসের সংখ্যা এবং অনুপাত শোনেন, প্রতি শতকে, আমরা না করে আমরা একটু বিঘা প্রতি বলি, যে প্রতি বিঘায় মানে 33 শতকে আমরা 70 থেকে 80টা হাঁস চাষ করতে পারবো। তো শতক হিসাবে আমরা বলতে পারি প্রতি শতকে 2টা। এখানে ভালো রেজাল্ট পাওয়া যায়, খুব বেশি হাঁস চাষ করলে আবার সমস্যা। প্রতি 33 শতকে আমরা পুকুরে হাঁস ছাড়বো হলো 70 থেকে 80টা, মানে প্রতি শতকে 2টার উপরে, মানে 2টা। তাহলে সেখান থেকে সর্বোচ্চ ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। এখন যদি আমরা বলি হাঁসের একটা অনুপাত আছে যে হাঁসা এবং হাসি, যদি আপনারা চান আপনার এই ডিমটা থেকে পরবর্তীতে বাচ্চা হবে, তাহলে 5টা হাসি হলে একটা হাঁসা লাগবে। আর যদি মনে করেন যে না, জাস্ট শুধু ডিম উৎপাদনের জন্য চাষ করতে চান, শুধু ডিম বাজারে বিক্রি করবেন, তাহলে 10-12টা মেয়ে হাঁসের সাথে একটা ছেলে হাঁস হলেই হবে। আর ডিমের জন্য করলে 5টা মেয়ে হাঁসের জন্য একটা ছেলে হাঁস লাগবে। তাহলে ডিমের যে পার্সেন্টেজ, মানে বাচ্চা হওয়ার যে এক, সেটার আর কোনো সমস্যা নেই। তো আশা করি আপনারা বুঝছেন। তাহলে প্রতি 33 শতকে আমরা 70 থেকে 80টি কি দিব, হাঁস পালন করতে পারবো। এবং পানির একটা ন্যূনতম গভীরতা 6 থেকে 7 ফুট হতে হবে, তাহলে আমরা এটা পালন করতে পারবো। আর হাঁস মুরগির অনুপাত, হাঁসা এবং হাসির যে অনুপাত, সেটা তো আমি বললামই। এখন আসেন পুকুরের জন্য মাছের জাত নির্বাচন। পুকুরের কিন্তু এরকম 3টা স্তর থাকে। কিছু মাছ আছে উপরের স্তরের খাবার খায়, কিছু মাছ আছে এই মাঝের স্তরের খাবার খায়, কিছু মাছ আছে এই নিচের স্তরের খাবার খায়। তাহলে আমরা এমনভাবে মাছ ছাড়বো যাতে করে 3টা স্তর কভার করে। যেটা নিচের স্তরের মাছ সেটা ম্যাক্সিমাম টাইমে এই নিচ থেকেই খাবার খায়, খুব উপরে খুব কম যায়। যেটা মাঝের স্তরের সে ম্যাক্সিমাম টাইমে মাঝেই থাকে, যে উপরের স্তরের সে কিন্তু খাবারটা উপর থেকেই খাওয়ার চেষ্টা করে। তো আমরা যদি ধরেন টোটাল ক্যাপাসিটি ধরলাম 1000 মাছের, তো আমরা শুধু যদি উপরের স্তরে ছাড়ি ধরেন 1000, তাহলে তো হলো না, এই মাছের কিন্তু ফলন ভালো হবে না। আবার ধরলাম যে আমরা জাস্ট 500 ছাড়ছি, জাস্ট 500 ছাড়ছি উপরে, মানে এক টাইপের মাছ ছাড়ছি 500, তাহলে তো এটা তো যে কোনো একটা স্তরে থাকবে, অন্য স্তরে তো যাবে না। তাহলে সেক্ষেত্রে আমাদের যে সর্বোচ্চ যে ক্যাপাসিটি 1000, এটাকে আমাদের ভাগ করতে হবে, হয়তো 300, 300, 400, হ্যাঁ, এইভাবে একটা ভাগ করতে হবে, যাতে করে প্রত্যেকটা স্তরে সম পরিমাণের মাছ থাকে এবং প্রত্যেকটা স্তর থেকে তারা খাবার পায়, সেখানে থাকতে পারে, এবং মাছের উৎপাদন এক্ষেত্রে কিন্তু ভালোভাবে বৃদ্ধি পাবে, ভালোভাবে বৃদ্ধি পাবে। আর যদি আপনারা এটা না করতে পারেন, তাহলে কিন্তু মেনটেন করা যাবে না। যেমন সবার উপরে থাকে যেমন কাতলা মাছ, সিলভার কাপ, এরা সবার উপরে থাকে। মাঝের যে স্তর রুই থাকে, রুই মাছ মাঝের স্তরে থাকে। এর নিচের স্তর কি, যেমন মৃগেল মাছ, মিরিয়া যেটাকে আমরা বলি, সেটা হলো পানির নিচের স্তরে থাকে। তো বাংলাদেশের পালনের জন্য সব থেকে জনপ্রিয় মাছ তো এই 3টাই, রুই, কাতল, মৃগেল। সব থেকে ভদ্র মাছও এগুলাই, এবং এগুলা মাছের চাহিদা কিন্তু ব্যাপক চাহিদা। রুই মাছের চাহিদা বেশি, কাতল মাছের চাহিদা বেশি, হ্যাঁ, তুলনামূলক মৃগেলের একটু কম, কিন্তু রুই কাতল মাছের চাহিদা তো অনেক বেশি। আপনারা 3টা স্তরে 3টা আলাদা আলাদা টাইপের মাছ ছাড়তে হবে, যাতে করে কেউ কারো স্তরের উপর হস্তক্ষেপ না করতে পারে এবং প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সর্বোচ্চ উৎপাদন বৃদ্ধি করতে পারে। এটা হলো আমাদের টার্গেট। এখন আমরা যদি আরেকটু দেখি মাছের নির্বাচনের প্রধান বৈশিষ্ট্য, এমন মাছ ছাড়বো দ্রুত বড় হবে, প্রাকৃতিক খাবার খাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, হ্যাঁ, কম অক্সিজেনেও টিকে থাকার সক্ষমতা থাকবে, এবং এফসিআর মান, যে কত কম খাবার খায় 1 কেজি ওজন হয়, এটা যার ভালো, মানে 1 কেজি ওজনের জন্য যতটুকু খাবার লাগে, তো সেটাকে আমরা বলছিলাম এফসিআর। তো যে কম খাবার খেয়ে 1 কেজি ওজন হয়, সে মাছটাই আমাদের দরকার। পাশাপাশি যে সকল মাছের বাজারে একটা ভালো বাজার মূল্য আছে, সে মাছকে আমরা টার্গেট করব। সেক্ষেত্রে রুই, কাতল, মৃগেল এগুলা কিন্তু আমাদের সেরা চয়েস। এরপর আসেন সম্মিলিত চাষের জন্য উপযোগী মাছ, যেগুলো আমরা কিছুক্ষণ আগে বললাম, যেমন রুই, কাতল, মৃগেল, বিভিন্ন কার্প জাতীয় মাছ, সিলভার, গ্লাস কাপ, তেলাপিয়া, মাগুর, এগুলা চাষ করা যেতে পারে। এবং এগুলা চাষ করলে বাজারে কিন্তু এদের ভালো একটা চাহিদা আছে, দাম আছে, এবং এই মাছগুলো দ্রুত বড় হয়, দ্রুত বর্ধনশীল মাছ। ঠিক আছে, তাহলে এই মাছগুলা সমন্বিত যে চাষের খামার, সেখানকার জন্য ব্যাপক উপযোগী। মাছের পোনার আকার, যেটা আমাদের খুব জরুরি,
খুব বেশি ছোট মাছের পোনা দেওয়া যাবে না, তাহলে হাঁস কিন্তু খায় ফেলবে। এই জন্য মাছের যে পোনার আকার, এই জিনিসটা খুবই জরুরি। অন্তত পোনার আকার 5 থেকে 10 সেন্টিমিটার হতে হবে। 5 থেকে 10 সেন্টিমিটার, ঠিক আছে? তার মানে একটু হালকা বড়, খুব বেশি ছোট দেওয়া যাবে না। সক্রিয় অবশ্যই পোনা হতে হবে, যাতে করে দুর্বল না হয়, হ্যাঁ, যাতে করে চলাফেরা ভালো, দ্রুতগামী যেগুলা বুঝি, রোগমুক্ত হতে হবে এবং মানসম্মত উৎস, নির্ভরযোগ্য উৎস থেকে নিতে হবে। যেমন যদি হালদা নদীর রুই মাছের পোনা হয়, তাহলে সেক্ষেত্রে তো কোনো কথাই নাই, দ্রুত বৃদ্ধি পাবে। কারণ হালদা নদীর পোনা খুব উন্নত মানের এবং সেখানকার যে মাছের বৃদ্ধি এটা অনেক বেশি, অনেক বেশি। আমাদের যে ফার্মের যে আমরা এক কিনি, ফার্ম থেকে যে বিভিন্ন পোনা কিনি, এদের থেকে প্রায় ডাবল বৃদ্ধি হলো হালদা মাছের পোনার। কিন্তু এটা তো সবসময় সব জায়গায় পাওয়া যায় না, সেক্ষেত্রে কোনো চাপ নাই। আশেপাশের যে মৎস্য খামারগুলো আছে এবং সেখান থেকে যখন দেখবেন যে উন্নত মানের পোনা বিক্রি হয়, সেখান থেকে আপনারা কিনবেন তুলনামূলক মানসম্মত জায়গা থেকে। তবে পোনা অবশ্যই 5 থেকে 10 সেন্টিমিটার বড় হতে হবে, না হলে কিন্তু মাছ আপনাদের পোনা খাইয়ে ফেলতে পারে। মাছের মজুত, যে প্রতি বিঘায় কতটুকু মজুত রাখবেন, 33 শতকে 1 বিঘা। এই 33 শতকে মাছ রাখা যাবে হলো 1000 পিস। এই টাইপের মাছ কতগুলা, যে 1000 পিস প্রতি শতকে। হ্যাঁ, আমরা অনেক ক্ষেত্রে বলতে পারি যে প্রতি শতকে 30 বা 31টা মাছ রাখা যায়, খুব ভালোভাবে যদি বৃদ্ধি চান এবং যদি হাঁস চাষ করতে চান। তো সেক্ষেত্রে আমাদের যে মাছের যে টাইপ, যেমন কাতলা মাছ, এটা আমরা 30% দিলাম, মানে 1000-এর মধ্যে 30%, মানে 300টা। রুই মাছ 1000-এর ভিতর 20%, মানে মানে 200টা। মৃগেল বা কালবাউস যেটা নিচে থাকবে, যে 1000-এর মধ্যে 40, মানে 400টা, মানে 40%। গ্লাস কাপ যদি সেখানে একটু এক থাকে, ঘাসের ব্যবস্থা থাকে, সেক্ষেত্রে গ্লাস কাপ দিলে খুব দ্রুত বড় হবে। এবং এইটা দিলাম আমরা ধরেন 10%, মানে 1000-এর মধ্যে 100টা, তাহলে টোটাল হলো 100%, 1000টি মাছ। এবং এটাই হলো বিভিন্ন স্তরে মাছের কভার। যদি আপনারা এমন চান যে না আমরা গ্লাস কাপ দিব না, সেক্ষেত্রে রুই 30% দিতে পারেন, যে রুই 30%, কাতল 30%, আর নিচে যে মৃগেল থাকবে সেটা আপনার 40%, মানে 400। তাহলে 300 রুই, 300 কাতল, 400 হলো ধরুন মৃগেল, এভাবে আপনারা দিতে পারেন। আর যদি একটু মৃগেলের সংখ্যা কমাতে চান, তাহলে গ্লাস কাপ আপনারা বাড়াই দিতে পারেন। তবে নিচের স্তরটা খুব বেশি কমাবেন না, কমাবেন না। তাহলে এই গেল আমাদের প্রতি বিঘায়, মানে 33 শতকে মাছের যে একটা হিসাব, সেটা আপনারা যদি শতক প্রতি হিসাব করেন, তাহলে 1 শতক পানিতে আপনারা 30 থেকে 31টি মাছ ছাড়তে পারবেন, খুব ভালো তাহলে বৃদ্ধি হবে। হাঁসের খাদ্য এবং পরিচর্যা বয়স অনুযায়ী, যখন ছোট বাচ্চা থাকবে তাদের তো অবশ্যই ব্রুডিং করতে হবে, তাদেরকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে। এবং 4 সপ্তাহ পর যখন এরা পানিতে ভালোভাবে চলা শিখবে এবং পানি থেকে যখন খাবার, শামুক টামুক এগুলো সংগ্রহ করা শিখবে, তখন আপনাদের খাবারের যে পরিমাণ, এটা কিন্তু বাইরে থেকে কম দিতে হবে। এবং পূর্ণবয়স্ক হাঁসকে দিনে আপনারা 2বার খাবার দিবেন, যে সকালে বের হওয়ার সময় একবার এবং রাতের সন্ধ্যার আগে যখন ঘরে ফিরবে তখন একবার। এবং পুষ্টি নিশ্চিতকরণ, যে হাঁস পুকুর এবং আশেপাশে পরিবেশ থেকে প্রাকৃতিক খাবার খায় এবং ডিমের যদি সর্বোচ্চ বৃদ্ধি চান, তাহলে এই প্রাকৃতিক খাবারের উপর শুধু নির্ভর করলে একটু ফলাফল কম হতে পারে। সেক্ষেত্রে যখন দেখবেন যে ডিম কম হচ্ছে, তখন আপনারা প্রয়োজনে খাবার একটু বাড়াই দিলেন, দেখবেন যে ডিমের উৎপাদন আবার ঠিক আগের মতো চলে আসছে। ওকে, তাহলে হাঁসের জন্য খাবার ব্যবস্থাপনাটা করতে হবে প্রথম থেকেই। প্রথমের দিকে তো পুরোটাই রেডিমেড খাবার, এবং পরে যখন 4 সপ্তাহ পর হাঁস যখন একটু বড় হবে, পানিতে যাওয়া শিখবে, খাবার কমে যাবে, এবং যখন পূর্ণবয়স্ক হয়ে যাবে, খাবার তো আরো কম দিতে পারবেন, কিন্তু তখন আপনারা দিনে 2বার খাবার দেবেন। আর যদি কোনো কারণে পুকুরে খাবারের পরিমাণ কমে যায়, শামুকের পরিমাণ কমে গেছে, বা পুকুর থেকে খাবার কম পাচ্ছে, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু বাইরে থেকে রেডিমেড ফিডটা বেশি খাওয়াতে হবে। হাঁসের স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা, জৈব নিরাপত্তা, খাবারের পাত্র, ঘর খুব সুন্দরভাবে এগুলো পরিষ্কার রাখতে হবে। যদি কোনো হাঁস অসুস্থ হয়, সেটাকে আলাদা করতে হবে, যে রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান আছে তাদের সাথে কথা বলে সেখানে ব্যবস্থা নিতে হবে। সঠিক টিকাদান, ভ্যাকসিনটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু হাঁস মুরগি এগুলো একসাথে সবগুলো লাগানো থাকে। তো একটা যদি কোনো কারণে অসুস্থ হয়, এই অসুখটা সবার মধ্যে ছড়ে যাওয়া সময়ের ব্যাপার মাত্র। তো সেক্ষেত্রে আমরা দ্রুত
প্রথমের দিকেই সবগুলা ভ্যাকসিন নিয়ম করে করে আমরা সবগুলা ভ্যাকসিন দিয়ে দেবো। ভ্যাকসিন দিলে রোগের বিরুদ্ধে একটা প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠলো, আপনার এই হাঁসের খামারে রোগ বালাই অনেক কম হবে। দ্রুত কোয়ারেন্টাইন, যেটা বললাম যে অসুস্থ হলে আলাদা করতে হবে, এবং বিশেষজ্ঞ ডাক্তার ভেটেরিনারিয়ান যারা আছে বা রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান আশেপাশে যারা আছে কথা বলে তাদেরকে নিয়ে এসে দেখাতে হবে যে ভাই এই সমস্যা হয়েছে। অথবা যদি একান্তই না পান তাহলে হাঁস নিয়ে প্রয়োজনে বা ছবি তুলে নিয়ে ভিডিও করে নিয়ে উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে যেতে হবে, সেখানে সার্জন আছে, ইওলো আছে, দেখা করে কথা বলে সেখান থেকে একটা প্রেসক্রিপশন পরামর্শ নিয়ে চলে আসবেন। এটাও বেস্ট হয়, কোনো প্রবলেম নেই। এরপর যদি আমরা দেখি যে মাছের স্বাস্থ্য এবং পরিবেশ ব্যবস্থাপনা, মাছের রোগ চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধ সবচেয়ে বড় সমাধান। পানিতে কিন্তু মাছের যদি একবার সমস্যা হয় কন্ট্রোল করাটা অনেকটা কঠিন। তো সেক্ষেত্রে আমরা এমনভাবে ম্যানেজমেন্ট করব যাতে করে মাছের সমস্যাই না হয়। ঠিক আছে, এমনভাবে করব যে যাতে করে মাছের সমস্যা না হয়। আর সমস্যা হালকা প্রথমে দেখা দিলেই দ্রুত আমরা ব্যবস্থা নিব, এবং দ্রুত যদি প্রথমের দিকে ব্যবস্থা নেই সেক্ষেত্রে দেখবেন যে মাছের প্রবলেমটা কমানো গেছে, এবং হয়তো এমন ক্ষেত্রে প্রবলেমও না হতে পারে। মাছের বৃদ্ধি পর্যবেক্ষণ, মাছের কিন্তু আমরা নিয়মিত বৃদ্ধি দেখব, অন্তত মাসে একবার জাল টেনে দেখব যে মাছ বড় হচ্ছে কিনা। যদি বড় না হয় বিশেষজ্ঞের পরামর্শ নিব। যদি খাবার কম পায় বোঝা যায় তাহলে খাবারের পরিমাণ প্রয়োজনে বাড়াই দিতে হবে। ঠিক আছে, মাছ অন্তত মাসে একবার জাল টেনে দেখতেই হবে যে মাছের বৃদ্ধি কেমন। মাছের বাজারজাত পরিকল্পনা, শোনেন, মাছ ছাড়ার 10-12 মাস পর আপনারা যদি এই মাছটা বিক্রি করেন সেক্ষেত্রে মাছটা প্রাপ্তবয়স্ক হবে, বড় হবে, এবং সেখান থেকে ভালো একটা লাভ আসবে। তো মাছ বিক্রি করার আগে একটা ব্যাপার আছে যে দেখবেন যে কখন স্থানীয় বাজারে মাছের তুলনামূলক চাহিদা থাকে। ঠিক আছে, ধরেন এমন বর্ষা হলো মানুষ আর মাছ কিনতে পারতেছে না, ওই সময় যদি আপনি পুকুর থেকে মাছ তোলেন তাহলে সেক্ষেত্রে তো মাছের বাজার অত পাবেন না। যখন দেখবেন মাছের টান বেশি ওই সময় একটু তোলার চেষ্টা করবেন, দেখবেন সেক্ষেত্রে দাম বাজারের থেকে নর্মালি যেটা থাকে তার থেকে তুলনামূলক বেশি হবে। বাজারজাত করার পূর্ব প্রস্তুতি, এটা একটু ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে একই সাথে হাঁস এবং মাছ চাষ করলে পুকুরের যে মাছ একটা দুর্গন্ধ হতে পারে। তো সেক্ষেত্রে যে বাজারজাত যখন করবেন আপনারা, যে মাছ হয়তো 7 দিন বা 10 দিন পর বিক্রি করবেন, তার আগে যদি পুকুরে একটু হাঁস কম ছাড়া যায়, হ্যাঁ হাঁস যদি একটু তুলনামূলক কম ছাড়া যায় তাহলে সেক্ষেত্রে বা বজ্রটা যদি তখন একটু কন্ট্রোল করা যায়, তো মাছের যে অতিরিক্ত একটা দুর্গন্ধ হওয়ার চান্স আছে বললাম না যে হবেই, যদি দুর্গন্ধ হওয়ার যদি একটা চান্স থাকে এই চান্সটা অনেকাংশে কমে যায়। তবে এটা কঠিন, তবে এটা করা সম্ভব। অনেকে কি করে, মাছ বিক্রি করার আগেই তুলে আলাদা একটা জায়গায় রাখে, ভালো পরিবেশে, ভালো পরিষ্কার পানিতে, যাতে করে মাছের কিন্তু দুর্গন্ধ না থাকে। এটাও করা যেতে পারে, তবে এটা একটু কঠিন। তাহলে এই যে মাছের যদি দুর্গন্ধ দূর করতে চান তাহলে মাছ বিক্রির আগে অন্তত 7-10 দিন আগে এই পুকুরে কিন্তু হাঁসটাকে একটু কন্ট্রোল করতে হবে, অথবা মাছ তুলে কিন্তু পরিষ্কার পানিতে কিছুদিন রাখার পর ওই মাছটা বিক্রি করলে সেখানে আর কোনো দুর্গন্ধ থাকার কোনো চান্স নেই। তো আমরা ক্লাসের প্রায় একবারে শেষের দিকে চলে আসছি। এখানে একটু দেখেন যে সমন্বিত যে খামার সেটার মূল ইকোসিস্টেম কি, পরিবেশটা কি দেখেন। তাহলে পুকুরের বজ্র, মানে হাঁসের যে বজ্র, এটা জৈব সার বা উর্বর করলো পানিটাকে, সেখানে প্রাকৃতিক খাদ্য তৈরি হলো, যেমন জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, এবং ওগুলাই হলো মাছের খাবার। ওগুলা খায় মাছের কি হবে, উৎপাদন বেড়ে যাবে, মাছ পাচ্ছেন, ডিম পাচ্ছেন, এবং যখন একটা নির্দিষ্ট সময় পর ডিম দেওয়া কমে যাবে তখন হাঁসগুলা বিক্রি করে সেখান থেকে একটা লাভ হবে, এবং এক্সট্রা টাকা দিয়ে আপনারা কিন্তু আবার নতুন করে হাঁসের বাচ্চা কিনে আবার শুরু করতে পারবেন। এটা চলতেই থাকবে, হাঁসও চলতে থাকবে, মাছও চলতে থাকবে, সুন্দর করে চলতেই থাকবে। তাহলে এই গেল আমাদের যে সমন্বিত খামারের মূল ইকোসিস্টেম। উপসংহার যদি বলি যে আমাদের যে প্রাণী সম্পদ, এই প্রাণী সম্পদ সেক্টর অনেক বড়। স্মার্টলি যদি আমরা কাজ করি, আমরা যদি পরিশ্রম করার মন মানসিকতা রাখি, তো সেক্ষেত্রে ভাই আপনারা লাভবান হবেন। অনেকেই বলেন যে গরুর খামার, ছাগলের খামার, হাঁসের খামার, মুরগির খামার অনেক পরিশ্রম, টাকা পয়সা কম। আপনারা যদি শুধু এটা মনে করেন তাহলে আপনারা এখানে বেনিফিট হতে পারবেন না। আপনারা মনে রাখতে হবে যে টাকা আসবে ভাই, আপনারা পরিশ্রম করেন, পরিশ্রম করলে টাকা আসবে।
শুধু টাকার কথা চিন্তা করবেন না, আজকে পরিশ্রম করে যান, একটা জায়গায় দাঁড়ান, সুন্দর একটা পরিবেশ তৈরি করেন, টাকা আসবে। টাকা তখন আর গুণে শেষ করা যাবে না। ওকে, গুণে শেষ করা যাবে না। পরিশ্রম করার মেন্টালিটি থাকতে হবে। রাত 2টার দিকেও যদি কাজ করতে হয় প্রয়োজনে, উঠে কাজ করতে হবে ভাই, কিচ্ছু করার নেই। কিচ্ছু করার নাই, কাজ করতে হবে। যদি আপনি এটা করতে না পারেন, শুধু শুয়ে শুয়ে স্বপ্ন দেখেন, তাহলে ভাই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। ওকে, স্বপ্ন আর পূরণ হবে না। তো আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা। দেখা হবে আবার নতুন ভিডিওতে ইনশাল্লাহ। আবার গুরুত্বপূর্ণ কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, এবং ভিডিওটা ভাই একটু শেয়ার করবেন। আমি নিজে থেকে আপনাদের কাছে চাই যে আপনারা শেয়ার করেন, সকলে দেখতে পাক, এবং আমিও যাতে করে অনুপ্রেরণা পাই এবং আরো নতুন করে ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।